যখন আপনি অবশ্যই ব্যস্ত থাকবে তো স্বাভাবিকভাবেই কম পাওয়া যাবে। আর এটাই সবচেয়ে স্বাভাবিক উপায়। বাস্তব জীবনে দেখো, যদি কোনো বন্ধু বারবার আসতে থাকে, একদিন তুমি বলবে ভাই আজ একটু বিশ্রাম নাও, কিন্তু যদি একই বন্ধু হঠাৎ 2 সপ্তাহ না দেখা দেয়, তুমি নিজেই ভাবতে শুরু করবে কোথায় গেল সব ঠিক তো। মানে কম হওয়া কখনো কখনো বেশি প্রভাব ফেলে। আর সবচেয়ে জরুরি কথা, যখন তুমি নিজের উপস্থিতি কমাও তখন তুমি নিজের জীবনে আবার নিজের জন্য জায়গা করে নাও। তুমি ভাবতে শুরু করো, এতদিন যে মনোযোগ অন্য কারোর প্রতি ছিল সেটা এখন নিজের প্রতি দাও। ধীরে ধীরে তোমার এনার্জি, তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস আবার ফিরে আসে। কারণ এখন আপনি বাইরে নয়, ভিতরের থেকে জীবনযাপন শুরু করেন। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনি সবসময় পাওয়া যায় এমন থাকবেন, তখন সামনে থাকা মানুষ ভাববে যে ও সবসময় এখানেই থাকবে। কিন্তু যখন আপনি একটু দূরে থাকেন, তখন প্রথমবার ও বুঝতে পারে যে ওহো, আমার ছাড়াও থাকতে পারে। আর এই উপলব্ধিটাই সবচেয়ে বড় ধাক্কা হয়। কারণ যে মানুষ আপনাকে নিত্যসঙ্গী ভেবে নিয়েছিল, এখনও ভাবতে শুরু করে আমি কি সত্যিই ওকে হারিয়ে ফেলেছি। তাই এবার থেকে এই ভুল করবেন না যে সবসময় পেছনে ছুটে যাবেন, সবসময় পাওয়া যাবেন, সবসময় প্রমাণ দিতে থাকবেন যে আপনি যত্ন নেন। কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হলো চুপচাপ অদৃশ্য হয়ে যাওয়া। একটু চুপ থাকো, একটু পিছিয়ে যাও এবং তোমার নীরবতাকে কথা বলার সুযোগ দাও। কারণ নীরবতায়ও একটা শব্দ থাকে যা সামনে থাকা মানুষের হৃদয়ে পৌঁছে যায়। উপস্থিত থাকা জরুরি, কিন্তু সব সময় নয়। কারণ যখন তোমার উপস্থিতি কম হয় তখনই তোমার গুরুত্ব বাড়ে। কখনো কখনো তোমার পা পিছিয়ে নেওয়া হারানো নয়, বরং একটা বুদ্ধিমত্তার সিদ্ধান্ত, যাতে পরবর্তী পদক্ষেপ আরও শক্তিশালী হতে পারে। তো এখন সময় এসেছে তুমি একটু কম দেখাও, একটু কম কথা বলো এবং তোমার প্রভাব বাড়তে দাও। বিশ্বাস করো, যখন তুমি নীরব থাকো তখনই সেই মানুষটা বলবে তুমি কোথায় গিয়েছিলে। পয়েন্ট আউট। তোমার রিয়াকশন নিয়ন্ত্রণে রাখো। কখনো খেয়াল করেছ, যখন তুমি একটু কম উপস্থিত থাকো তখন সামনে বসে লোকটা হঠাৎ একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায়। কখনো ইচ্ছে করে এমন কিছু বলে যাতে তোমার মন খারাপ হয়, কখনো অন্য কারোর সঙ্গে কথা বলেও দেখায়, কখনো এমন কথাও বলে যা সরাসরি তোমার হৃদয়ে লাগে। সেটা সবই অসঙ্গতভাবে করে না, সে তোমাকে টেস্ট করছে, দেখতে চায় তুমি এখনো আগের মতোই রিয়াক্ট করছো নাকি বদলে গেছো। আর ঠিক এই মুহূর্তেই আসল খেলা শুরু হয়, তোমার রিয়াকশন নিয়ন্ত্রণ করার তাকতের খেলা। এখন বুঝুন, সামনেওয়ালা সবচেয়ে বেশি যা পছে সেটা হলো আপনার শান্তি। যখন সেই কিছু বলে আর আপনি চুপ থাকেন, যখন সেই কিছু দেখায় আর আপনি অজান্তে তাকিয়ে থাকেন, যখন সে আপনাকে ট্রিগার করে আর আপনি হাসি দিয়ে এগিয়ে যান, তখন তার মাথায় একটা কথা ঘুরে বেড়ায়, এখন এটা কেন পাত্তা দেয় না। এই প্রশ্নটাই তার মনের মধ্যে ঝড়ের মতো ঘুরে বেড়ায়। কারণ আগে যখন আপনি সবকিছুতে প্রতিক্রিয়া দিতেন, সে জানতো আপনি তার নিয়ন্ত্রণে আছেন। কিন্তু এখন যখন আপনি শান্ত, তখন সে নিজেই বেকায়দায় পড়ে যায়। কারণ যা আগে সহজেই বোঝা যেত, এখন সেটা রহস্যময় হয়ে গেছে। ধরুন কেউ আপনাকে ইচ্ছে করেই উপেক্ষা করছে, আগে আপনি দৌড়ে যেতেন, কি হয়েছে, আমি কি কিছু ভুল বলেছি, তারপর বারবার মেসেজ করতেন, জবাব পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এবার আপনি শুধু দেখছেন আর কিচ্ছু বলছেন না, চুপ করে থাকছেন, নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন ভাবুন, কার বেশি অস্বস্তি হবে, আপনার না তার? কারণ তার মাথায় বারবার ঘুরবে এখন কেন কথা বলছে না, সত্যি সত্যি দূরে চলে গেছে কি। এটাই নো রিঅ্যাকশনের জাদু। আপনি সামনের মানুষটাকে ভাবতে বাধ্য করে দেন। আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই জিনিস থেকে যা সে বুঝতে পারে না। পাওয়া যাবে না। এখন ধরো সে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে, বলে তুমি বদলে গেছো, বা কারোর আরেকজনের প্রশংসা করে তোমাকে ঈর্ষা করানোর চেষ্টা করে। আগে হয়তো তুমি সঙ্গে সঙ্গে জবাব দিতে, হ্যাঁ তো কি হলো, বা ঠিক আছে খুশি থেকো। কিন্তু এবার তুমি হাসি দিয়ে বলবে, হয়তো এখন সঠিক সময়, সঠিক জিনিসগুলো বুঝতে পারছি। এতটুকুই বললেই হবে, সে সেখান থেকে চলে যাবে। কিন্তু ভিতর থেকেই বারবার একই কথা মনে পড়বে। এখন এটা প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করবে? প্রথম কথা, যখন কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে চুড়ে এমন কথা বলে, সঙ্গে সঙ্গে উত্তর দিও না। 5-10 মিনিট অপেক্ষা করো, গভীর শ্বাস নিন, ভাবুন এটা রিয়্যাক্ট করার মতো ব্যাপার কি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন দরকার পড়ে না। আরেকটা কথা, যদি রিপ্লাই দিতে হয় তাহলে বেশি আবেগে না গিয়ে ছোট আর শান্তিভাবে উত্তর দিন। যেমন ওকে বুঝেছি, এমন উত্তর দিন যা নিউট্রাল থাকে। এতে সামনেওয়ালা কনফিউজ হয়, বুঝতে পারে আপনি সত্যি শান্ত নাকি অভিনয় করছেন। তৃতীয় কথা, নিজের এনার্জি অন্যদিকে নিয়ে যান। কেউ আপনাকে ট্রিগার করলে সেই এনার্জি কাজে লাগান নিজের গ্রোথে। জিমে যান, কোনো প্রোডাক্টিভ কাজ করুন, এটা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। রিঅ্যাকশন কন্ট্রোল মানে এই না যে তুমি অনুভূতি হারিয়ে ফেলো, মানে হলো তোমার আবেগের মালিক হওয়া, দাস না। যখন তুমি রাগ, ব্যথা বা আঘাতের ওপর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও না, তখন তুমি তোমার শক্তি ফিরে পাও। তুমি আর অন্যদের আচরণে নয়, তোমার মনের শান্তিতে চলতে শুরু করো। ভাবো তো, যখন কেউ আগুন ধরাতে চায় কিন্তু অন্য পাশে বাতাসই না দেয়,
তখন আগুন নিজে নিজেই নিভে যায়। ঠিক তেমনি যখন কেউ তোমার এনার্জি টানতে চায় আর তুমি তাকে জ্বালানি না দিলে, তার চেষ্টা নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে। কেউ বলতে পারে চুপ থাকা সহজ না, একদম ঠিক বলছো, সহজ না এটা। কিন্তু বারবার কথা বলতে বলতে তো তুমি নিজেও ক্লান্ত হয়ে পড়েছো, তাই না? এবার একবার চেষ্টা করে দেখো, যখন কেউ তোমাকে ট্রিগার করবে, শুধু নিজেকে বলে দাও, আমাকে কিছু প্রমাণ করতে হবে না, আমাকে শুধু নিজেকে সামলাতে হবে। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে, আর একদিন তুমি নিজেই দেখবে যে আগে তোমাকে বিরক্ত করত, এখন সেই বিষয়েই তোমার নীরবতা জোরালো হবে। নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ রাখা কেবল অন্যদের জন্য নয়, নিজের মনের শান্তির জন্যও জরুরি। কারণ যে প্রতিটি কথাই ভেঙে পড়ে সে সবসময় দুর্বলই থাকে, আর যে শান্ত থেকে উত্তর দেয় সে সবচেয়ে শক্তিশালী প্রমাণিত হয়। তো পরের বার যখন কেউ তোমাকে প্রভোগ করবে, কিন্তু মনে রাখো, সব কিছুর উত্তর শব্দে দিতে হবে না। কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর হয় কোনো রিয়াকশন না দেওয়া। কারণ যখন তুমি শান্ত থাকো, তখন সামনেওয়ালা প্রথমবার নিজের ভুলটা শুনতে পায়। পয়েন্ট 3, নিজের প্রতি সম্মানের নতুন উদাহরণ হও। এমন কোনো সময় কি এসেছে যখন তুমি কারোর জন্য নিজের সীমা ভেঙে দিয়েছো, সব কথায় হ্যাঁ হয়েছ, সব ভুল মাফ করে দিয়েছো, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য? তোমার ভয় ছিল যদি নিজের কথা বলো ওই মানুষ চলে যাবে। আর সত্যি বলি, অনেকবার সে চলেও গিয়েছে। কিন্তু এবার গল্পটা ভিন্ন হবে, কারণ এবার সময় এসেছে নিজের জন্য। নিজেকে বড় চোখে দেখার সময় এখন। নিজের সেলফ রেসপেক্টকে নতুন এক দৃষ্টান্ত গড়ার পালা। দেখো, জীবনে সবচেয়ে বড় শক্তি আসে তখনই যখন তুমি কারোর থেকে কিছু আশা করা বন্ধ করে দাও আর নিজেকে নিজের প্রথম প্রাধান্য বানিয়ে নাও। এখন কেউ যদি তোমাকে অবহেলা করে বা নিজের মুডের অনুযায়ী তোমার সাথে আচরণ করে, তাহলে তোমাকে আর ভিতর থেকে নমতে হবে না, বরং এক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে বলতে হবে, ঠিক আছে, আমি বুঝে গেছি, এরকম একটা কথাই যথেষ্ট। কারণ সেলফ রেসপেক্ট মানে লড়াই করা নয়, বরং সঠিক সময় চুপ থাকাটাই। তুমি যেন প্রত্যেক মানুষ নিজের সীমা নিজেই ঠিক করে। কেউ তোমাকে তখনই গড়িয়ে দিতে পারে যতক্ষণ তুমি নিজের কাছে মাথা নোয়াতে দাও। যখন তুমি বলো এখন আর নয়, ঠিক তখন থেকেই তোমার সম্মান শুরু হয়। ধরো অফিসে কেউ তোমার উপর সব কাজ চাপিয়ে দেয়, ভাই এটা তো তুই করবি, তোর ভালো লাগে বলে। প্রথমে তুমি খুশি হতো যে কেউ তোমার উপর ভরসা করছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারো এটা ভরসা না, তোমার ব্যবহার করা। এবার পরের বার যখন সে আবার বলবে, তুমি হাসি মুখে বলবে, এইবার আমি ব্যস্ত, তুমি নিজে ট্রাই করো, এটাই যথেষ্ট। ঠিক তখন থেকেই তার চোখে তোমার দাম বাড়বে। সম্মান চাওয়ার নয়, দেখানোর ব্যাপার মেলে। আর দেখানো মানে এই নয় যে তুমি গিয়ে রাগ করে জবাব দাও, বরং দেখাও যে আমি আর কখনো কারো জন্য নিজের মূল্য কম হতে দেব না। কেউ যদি তোমার সীমানা লঙ্ঘন করে, তাহলে হেসে একটু পিছিয়ে যাও। না অভিযোগ করো, না ঝগড়া, শুধু তোমার রাস্তা বদলে নাও। এখন নিজের সম্মান প্র্যাকটিক্যালি কিভাবে রক্ষা করবে? প্রথমে নিজের সীমানা ঠিক করো, স্পষ্ট করে ঠিক করে নাও কি তোমার কাছে গ্রহণযোগ্য আর কি নয়। যদি কেউ রাত 12টায় ফালতু ব্যাপারে কল দেয়, তাহলে পরের বার ফোন না তোলাই ঠিক। সকালে মেসেজ করে দাও, রাতে ব্যস্ত ছিলাম, বনো কি ব্যাপার, তোমার সময় তো দামি, এটা দেখানো দরকার। আরেকটা কথা, না বলতে শিখো, সবসময় হ্যাঁ বলা জরুরি না। যখন কেউ তোমার কাছে এমন কিছু চায় যা তোমার ভালো লাগে না, তখন ভদ্রভাবে মানা করে দাও, দুঃখিত বন্ধু, এইবার পারবো না। এটা বলতেও লজ্জার কিছু নেই। যারা সত্যিই বুঝবে তারা সম্মান করবে। তৃতীয় কথা, নিজেকে প্রায়োরিটি দাও। তোমার লক্ষ্য, তোমার স্বাস্থ্য, তোমার মানসিক শান্তি, এসবকে আগে রাখো। কাউকে খুশি করার জন্য নিজের ক্ষতি করা বন্ধ করো, কারণ যে মানুষ নিজেকে সামলেতে পারে না, সে অন্যকে কিভাবে সামলেতে পারবে? বলে, যদি আমি না বলি তাহলে ওরা মুড খারাপ করবে। শুনো, যে তোমার না শুনে মুড খারাপ করে, সে তোমার হ্যাংয়ের কদরও করে না। নিজের সম্মানের মানে হলো আমি নিজেকে এমন জায়গায় রাখব না যেখানে বারবার প্রমাণ করতে হয় আমি যোগ্য। কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন আসে একটা না বলার মধ্য দিয়ে। না সেই কলটা রিসিভ করা, না সেই মেসেজের উত্তর দেওয়া, না সেই জায়গায় যাওয়া যেখানে তোমার সম্মান থাকে না। এই ছোট ছোট না বলার মধ্যেই তোমার হ্যাঁয়ের মূল্য বাড়ে। আর কেউ যদি বলে তুমি বদলে গেছো, গর্ব ভরে বলবে, হ্যাঁ, এখন আমি নিজেকে হারাতে দিই না। কারণ আগে আপনাদের সবাইকে খুশি করার চেষ্টাই ছিল, এখন তুমি নিজের জন্য শান্তি খুঁজছ, আর এটাই আসল পরিবর্তন। ভাবো তো, আগে যখন কেউ তোমাকে আঘাত দিত, তখন তুমি নিজেকে দোষ দিতেই ভাবতে, হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু এখন তুমি বুঝতে পারো যে সব সমস্যার জন্য তোমার দোষ হয় না, কখনো কখনো অন্যদের উদ্দেশ্যই সৎ হয় না। আর সেই সময় নিজেকে রক্ষা করা
স্বার্থপরতা নয়, নিজের সম্মান রক্ষা করা। ধীরে ধীরে যখন তুমি নিজের সঙ্গে সৎ হয়ে ওঠো, তখন জীবনও শান্তি দেয়। এখন তোমার বাইরে থেকে অনুমোদনের দরকার নেই, কারণ ভিতর থেকে মন পরিষ্কার। তুমি দেখবে যখন তুমি নিজেকে আদর করতে শুরু করলে, মানুষও ঠিক তাই করতে শুরু করে। কারণ পৃথিবী সেই ব্যক্তির সম্মান করে যে নিজের সম্মান করে। নিজের প্রতি সম্মান মানে শুধু মাথা উঁচু করে রাখা নয়, বরং নিজের হৃদয় এতটাই মজবুত করা যে কেউ সেটাকে নত করতে না পারে। কখনো কোনো সম্পর্ক, কোনো মানুষ বা কোনো পরিস্থিতির জন্য নিজের সম্মান ত্যাগ করো না। কারণ যে মানুষ নিজের সম্মান করে সে কারো পেছনে দৌড়ায় না, সে শুধু তার নীরবতায় পৃথিবীকে জানিয়ে দেয়, এখন আমার সম্মান আমার অভ্যাসে পরিণত হয়েছে। পয়েন্ট 4, নিজের জীবনকে পছন্দ করো। কখনো খেয়াল করেছ, যখন জীবনে কোনো সম্পর্ক, কোনো মানুষ বা কোনো আশা যখন ভেঙে যায়, তখন মস্তিষ্ক ফাঁকা বোধ করে, সব কিছুই অর্থহীন হয়ে যায়। সেই ঘরের দেওয়ালগুলো আর আগের মতো লাগে না, সেই গানগুলো এখন কানে আওয়াজের মতো লাগে। কারণ আমাদের পুরো মনোযোগ, আমাদের সব শক্তি কারো উপর চলে গেছে, এবং যখন সে চলে যায় তখন আমরা নিজেদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ি। কিন্তু এখান থেকেই একটা নতুন পথ শুরু হয়, যেখানে তুমি বাইরের বদলে নিজের ভিতর থেকে জীবনযাপন শুরু করো। এখন সময় এসেছে তোমার জীবনের কেন্দ্র বদলানোর। এখন সময় এসেছে তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার। কারণ যদি তোমার জীবন যদি কেউ বা কোনো পরিস্থিতির আশেপাশেই আপনি ঘুরে বেড়ান, তাহলে তার থামা, ভাঙ্গা বা বদল আপনাকেও ভেঙে দেবে। কিন্তু যদি আপনার জীবন কোনো উদ্দেশ্যের সঙ্গে জড়িত থাকে, তাহলে কোনো ঝড় আপনাকে পড়তে দিতে পারবে না। ভাবুন তো, যখন আপনি প্রতিদিন সকালে কারো স্মৃতিতে জেগে ওঠেন, তখন দিনটা কেমন লাগে? ক্লান্ত, ম্লান, মন খারাপ। কিন্তু যদি আপনি কোনো লক্ষ্য নিয়ে ওঠেন, যেমন আজ আমি একটু ভালো হব, আজ আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগোবো, তাহলে সেই সকালটা নিজেই আলোকিত মনে হয়। উদ্দেশ্যের মানে এই নয় যে আপনাকে কোনো বিশাল কাজ করতে হবে, মানে শুধু এটুকুই যে আপনার জীবনের কোনো অর্থ থাকবে, কোনো একটা কারণ তো থাকবে যেই কারণে তুমি প্রতিদিন উঠে দাঁড়াও। সেটা হতে পারে পড়াশোনা, শরীর গড়ে তোলা, নতুন কিছু শেখা, পরিবার সামলানো, বা শুধু নিজেকে আগের চেয়ে একটু ভালো করা। ওই কারণটাই তোমার ভরসা হয়ে দাঁড়ায় যখন সবাই ছেলে চলে যায়। বাস্তব জীবনে দেখো, যখন কারো মন ভেঙে যায়, তখন দুটো পথ থাকে। একটা পথ নিজেকে নষ্ট করার, আরেকটা পথ নিজেকে গড়ে তোলার। দ্বিতীয় পথটা কঠিন মনে হয়, কিন্তু ঠিক এখান থেকেই তোমার আসল পরিচয় তৈরি হয়। কখনো জিমে দেখো, কত মানুষ আছে যাদের মুখে শান্তি দেখা যায়। তারা সেখানে শুধু শরীর গড়তে আসে না, তারা তাদের রাগ, ব্যথা আর অসম্পূর্ণতাকে ঘাম ঝরিয়ে বের করে। তারা ভিতরের ভাঙনকে শক্তিতে পরিণত করে। আর এটাই আসল উদ্দেশ্য, ব্যথাকে একটা দিশায় বদলে দেওয়া। যখন তুমি কোনো লক্ষ্য নিয়ে ডুবে যাও, ধীরে ধীরে সেটাই তোমার আস্থা হয়ে ওঠে। এখন প্রতিদিন সন্ধ্যা একা লাগে না, প্রতিটি রাত ব্যথময় হয় না, কারণ তোমার মস্তিষ্ক আর কারো প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে না, বরং নিজের যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত থাকে। কখনো কোনো লেখককে দেখো, তার শব্দগুলো তার ক্ষত থেকে উঠে আসে। কখনো কোনো চিত্রশিল্পীকে দেখো, তার ছবিগুলোতে তার অসম্পূর্ণ গল্প থাকে। অর্থাৎ প্রতিটি ব্যথাই যদি সঠিক দিশায় কোনো কাজ করো, সেটা একটা আর্ট হয়ে যায়, সফলতাও হয়ে ওঠে। তোমারও এখন এটাই করতে হবে। আগে যা শক্তি অন্য কাউকে প্রভাবিত করতে দিত, এখন সেটা নিজেকে উন্নত করার জন্য ব্যয় করো। সকালে শুরু করো নিজের থেকে, কিছু সময় বইয়ের জন্য দাও, কিছু সময় নিজের জন্য দাও। রাতে কারো স্মৃতিতে ডুবে থাকার বদলে নিজের ভবিষ্যতের জন্য কিছু শেখো। ধীরে ধীরে তোমার মন নিজেই বলবে, এখন আমি বুঝতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, যখন জীবনের একটা উদ্দেশ্য থাকে, তখন তোমার অন্য কারো স্বীকৃতির দরকার পড়ে না। কারণ যেই মানুষ কোনো লক্ষ্য নিয়ে কাজ করে, সে কারো তালি শোনার জন্য নয়, নিজের পরিশ্রমের জন্য কাজ করে। কি গুঞ্জনের দরকার? মনে রাখো, এক সময় ছিল যখন তুমি কারো আশেপাশে ঘুরে বেড়াতে। এখন সময় এসেছে যে কেউ তোমার পরিবর্তনের আশেপাশে ঘুরবে। কারণ এখন তোমার মন বাইরে নয়, ভিতরের উন্নতির দিকে। আর যখন মানুষ নিজেকে গভীরভাবে খুঁজে পায়, তখন তার উপস্থিতির প্রভাব বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। জীবনে একটা উদ্দেশ্য থাকা সবচেয়ে বড় শক্তি। কারণ যখন তোমার পথ কারো সাথে নয়, বরং কোনো স্বপ্নের সাথে জড়িয়ে যায়, তখন কোনো বিচ্ছেদ বা ব্যথা তোমাকে ভাঙতে পারে না। এখন সময় এসেছে তোমার জখমগুলোকে অশ্রু হিসেবে নয়, জ্বালানি হিসেবে ব্যবহার করার। নিজের ভিতরের শূন্যতাকে কোনো মানুষের উপর নির্ভর করো না। নিজের উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখো, কারণ যখন তোমার জীবনের মানি নিজেকেই জড়িয়ে যায়, তখন কেউ তোমাকে অসম্পূর্ণ ছেড়ে যেতে পারে না। পয়েন্ট 5, সোশ্যাল মিডিয়া তোমার পক্ষে ব্যবহার করো। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আর শুধু দেখানোর মাধ্যম নয়, এটা এখন এক ধরনের আয়না, যা মানুষকে তোমার জীবনের সেই অংশ দেখায় যা তুমি দেখাতে চাও।
আর যখন কোনো সম্পর্ক বা সংযোগ শেষ হয়, সোশ্যাল মিডিয়ায় প্রথম জায়গা হয় যেখানে দুজনে একে অন্যের লাইফ আপডেট দেখে। এখন এখানে দুটো রাস্তা থাকে, অথবা তুমি সেখানে তোমার কষ্ট ছড়িয়ে দাও, অথবা তোমার গ্রেস দেখাও, সবার মুখ বন্ধ করে দাও আর বুঝে নাও আসল জয় অন্য পথে লুকিয়ে আছে। এখন সময় এসেছে তোমার সোশ্যাল মিডিয়াকে তোমার পক্ষে ব্যবহার করার, দেখানোর জন্য নয়, অনুভব করানোর জন্য। মানে তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি সুখী, শুধু এইটুকু দেখাতে হবে যে এখন তুমি আবেগচগ্রাভাবে স্বাধীন, তুমি আর আগের মতো নেই, এখন তোমাকে কারো উপস্থিতির দরকার নেই। ভাবো তো, যখন কেউ যিনি তোমাকে ছেড়ে গেছেন হঠাৎ তোমার স্টোরি দেখে যেখানে তুমি হাসছো, কোনো পাহাড়ে ঘুরছো বা কেবল কোনো বই নিয়ে কফি খাচ্ছ, তখন তার মনে কি চলবে? হ্যাঁ, প্রথমেই এমন ভাবনা আসে, এটা এত শান্ত কিভাবে থাকতে পারে, এর উপর কোনো প্রভাব পড়ে না কেন? আর এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যা একসময় তোমারও হতো। মনে রেখো, সোশ্যাল মিডিয়ায় তোমার প্রতিটি পোস্ট, প্রতিটি স্টোরি একটা বার্তা দেয়, শুধু শব্দ ছাড়া। কিন্তু খেয়াল রাখতে হবে সেই বার্তাটা জোরে না হওয়া উচিত, সেটেলড হওয়া উচিত। মানে এমন না যেন তুমি কাউকে দেখানোর চেষ্টা করছো, বরং এমন লাগে যেন তুমি সত্যি সত্যি সুখী। অর্থাৎ ন্যাচারাল গ্লো, শান্ত মেজাজ আর ব্যস্ত জীবন, এইটাই তোমার নতুন স্টাইল হবে। এখন কথা আসছে এটা প্র্যাকটিক্যালি কিভাবে করবে। প্রথমেই দেখাও বন্ধ করো। মানুষ প্রায় ব্রেকআপ বা দূরত্বের পরে মিথ্যা সুখ দেখাতে শুরু করে। একদিন পর দিন তারা বলে আমি খুব সুখী, আমার কারো দরকার নেই, এমন পোস্ট দেয়। কিন্তু বুঝতে হবে, যত বেশি জোর করে সুখ দেখাবে ততই সামনে বসা বুঝে যাবে ভিতরে কতটা ফাঁকা আছে। তাই দেখাও না, শুধু জীবন যাপন করো আর নিজের জীবনের আসল অংশ শেয়ার করো। ধরো তুমি নতুন কিছু শিখেছো, যেমন গিটার, পেইন্টিং বা কোনো নতুন জায়গায় ঘুরে এসেছো, সেটা শেয়ার করো। যখন মানুষ দেখবে যে তুমি কারো চলে যাওয়ার পরও সামনে এগিয়ে যাচ্ছ, তারা চুপচাপ তোমার প্রতি সম্মান অনুভব করবে। আর যে তোমাকে ছেড়ে গেছে তার ভিতর সে ভাবতে বাধ্য হবে, হয়তো এটা আমাকে হারায়নি, আমি এটা হারিয়েছি। তৃতীয়টা হলো মাঝে মাঝে অদেখা হও। সারাক্ষণ অনলাইনে থাকো না, প্রতিদিন স্টোরি দাও না, কারণ রহস্যই আকর্ষণ তৈরি করে। যখন তুমি কিছুক্ষণ চুপ থাকো তখন মানুষ নিজেরাই তোমার প্রোফাইলে এসে দেখে এই তো কোথায় গেছে, আর সেইখান থেকে কৌতূহল শুরু হয়। চতুর্থ হলো রিঅ্যাকশন দিও না। যদি সে কেউ কিছু পোস্ট করে, অন্য কারো সঙ্গে দেখা যায় বা এমন কিছু পোস্ট করে যা তোমাকে কষ্ট দেয়, তাহলে চুপ থাকো, না লাইক দাও, না ভিউ দাও, না কোনো উত্তর দাও। কারণ প্রতিবার যখন তুমি রিঅ্যাকশন দাও তখন তুমি তাকে সিগন্যাল পাঠাও যে এখনও কোনো ফারাক পড়ে। আর যখন তুমি শান্ত থাকো তখন সে ভাববে, ও এখন আমার জগৎ থেকে বেরিয়ে গিয়েছে। পঞ্চমত, তোমার প্রোফাইলের ছবি মিরার বানিও না, আইডেন্টিটি তৈরি করো। মানে এমন কন্টেন্ট দাও যা তোমার ব্যক্তিত্বকে দেখায়, তোমার প্যাশন, তোমার গ্রোথ আর তোমার এনার্জিকে ফুটিয়ে তোলে। ধীরে ধীরে তোমার সোশ্যাল মিডিয়া আর কোনো পুরনো সম্পর্কের স্মৃতি নয়, তোমার নতুন ভার্সনের ঝলক হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও কখনো বদলা নেওয়ার কথা ভাবো না যে সে দেখবে আর জ্বলে যাবে। কারণ সেই চিন্তাই তুমি তো সেই একই মানুষটাকেই জায়গা দিচ্ছ। এখন সেই জায়গাটা নিজেই ভরতে হবে। তাই পোস্ট করে নিজের শান্তির জন্য, কারো ঈর্ষা জাগানোর জন্য নয়। একটা উদাহরণ দেই, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, কয়েক সপ্তাহ কিছুই পোস্ট করো নাই, তারপর একদিন তুমি কোনো নতুন জায়গার ছবি দাও যেখানে তোমার মুখে শান্তি দেখা যায়, কিছু লেখো, এখন সব ঠিক আছে। ওই মানুষ যতই উপেক্ষা করুক, ওই এক লাইনে তার ভিতর কেঁপে উঠবে। কারণ যেই আগে তোমাকে কাঁদতে দেখত, এখন সে তোমাকে হাসতে দেখছে। আর এই পরিবর্তন কথার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়া তোমার শক্তি, শুধু বুদ্ধিমতেই ব্যবহার করো, দেখানোর জন্য নয়, বোঝানোর জন্য। মানে এখন তোমার জীবন আর কারো জন্য নয়, তোমার উদ্দেশ্যর জন্য চলছে। তুমি এখন আবেগস্বরূপ স্বাধীন, আর সেটা কোনো ক্যাপশনে নয়। তোমার প্রতিটি ছবি, প্রতিটি হাসিতে দেখা উচিত। আর যখন সামনেবেলা তোমার সেই শান্তি দেখবে, তখন তার সবচেয়ে বেশি কাটা লাগবে যে এখন তাকে তোমার দরকার নেই। মূল কথা, তোমার শক্তি আবার নিজের মধ্যে ঢালো। কখনো ভেবেছ যে ক্লান্তি, যে বেচেনি, যে ভাঙন তুমি অনুভব করো, সেটা কোথা থেকে আসে? প্রায়ই বোঝা যায় না, কিন্তু সত্য হলো আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের এনার্জি, আমরা নিজেরাই কাউকে অন্য কারো জন্য ব্যয় করে ফেলি। কাউকে বোঝাতে, সম্পর্ক বাঁচাতে, কারো বদলানোর অপেক্ষায়। আর ধীরে ধীরে আমরা ভিতর থেকে খালি হয়ে যাই। কিন্তু এখন সময় এসেছে সে এনার্জি ফিরে টানার। এখন সময় এসেছে নিজের এনার্জি নিজের মধ্যে ব্যয় করার। যখন তুমি কাউকে বারবার মনে করো, তাদের প্রতিটা কাজ নজর রাখো, প্রতিটা পোস্ট, প্রতিটা কথার মানে খুঁজে বের করো, বুঝে নাও যে তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, তোমার মানসিক এনার্জি তাদের দিচ্ছ। আর মানুষ তখনই পড়ে যেখানে সে নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মানুষ
ভাবো তো, যদি সেই শক্তি তুমি নিজের উপর খরচ করো কি হবে? যে চিন্তা তুমি আগে কারোর জন্য করো, এখন সেটা নিজের স্বাস্থ্যের জন্য করো। যে মনোযোগ আগে কারো আচরণের দিকে দিত, এখন সেটা তোমার নিজের উন্নতির দিকে দাও। জীবন পুরো বদলে যাবে। এবার লুকের কথা বলি। অনেকেই যখন ভেঙে পড়ে তখন নিজেকে ছেড়ে দেয়। মুখে ঝলক নেই, হৃদয়ে উৎসাহ নেই। কিন্তু যদি সেই যন্ত্রণাই তোমার মোটিভেশন হয়ে দাঁড়ায়, তবে তুমি ভিতর থেকে আর বাইরের দিক থেকে দুটোই বদলে যাবে। একটু সময় নিজের জন্য রাখো। মুখ পরিষ্কার রাখো, চুল ঠিকঠাক রাখো, কাপড় একই রকম, যা তোমাকে ভালো লাগে তা পরা শুরু করো। কারণ যখন তুমি আয়নায় নিজেকে ভালো দেখো, তখন মনেই একটা ছোট্ট আত্মবিশ্বাস জন্মায়, আর সেই কনফিডেন্স তোমার প্রতিটা কাজে ঝলকে। দ্বিতীয়টা হলো অভ্যাস বদলাও। যেসব অভ্যাস তোমাকে দুর্বল করে সেগুলো ধীরে ধীরে ছেড়ে দাও। রাতভর ফোনে কারো প্রোফাইল দেখা বা সারাদিন পুরনো চ্যাট স্ক্রোল করা বন্ধ করো। এর বদলে সকালে উঠে কিছু নতুন শিখো, একটু হাঁটো, একটু লেখো, একটু চিন্তা করো। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। আর যখন তোমার অভ্যাস বদলে যায়, তোমার মাইন্ডসেট নিজ থেকে বদলে যেতে থাকে। তৃতীয়টা হলো আত্মশাসন নাও। কারণ শক্তি তখনই কাজে লাগে যখন সেটা একদিকেই যায়। আত্মশাসন না হলে শক্তি ছড়িয়ে পড়ে। তোমার দিনের একটা বেসিক রুটিন তৈরি করো। কখন উঠবে, কি পড়বে, কতক্ষণ নিজেকে দেবে। ধীরে ধীরে এই রুটিন তোমাকে নিয়ন্ত্রণ শিখিয়ে দেবে। এখন আসি লক্ষ্য নিয়ে কথা বলে। প্রত্যেক মানুষেরই একটা না একটা স্বপ্ন থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ তা পিছিয়ে দেয় কারণ তাদের মন অন্য কোথাও আটকে থাকে। এখন সেই সময় নয়। এখন তোমার ভিতরের আগুনটা ঠিক সেই দিকেই নিয়ন্ত্রণ করো। সেই স্কিল শিখো যা তোমাকে সামনে নিয়ে যাবে। সেই কাজ শুরু করো যা তোমাকে গর্ব লাগার কথা। যখন কেউ জিমে যায়, শুরুতে শুধু ব্যথা লাগে, কিন্তু কয়েক সপ্তাহ পর সেই ব্যথা শক্তিতে পরিণত হয়। শরীর বদলানোর আগে মন বদলায়, আর এই কথা জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি আপনার এনার্জি আবার নিজের মধ্যে ফেরত দেন, তখন প্রথমে কষ্ট হয়, কারণ আপনি আগে সেই এনার্জি অন্য জায়গায় খরচ করার অভ্যাস করে ফেলেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার মনোযোগ, শান্তি, হাসি সব ফিরে আসছে। ধীরে ধীরে অনুভব করবেন যে এখন আর কারো উপস্থিতি বা অনুপস্থিতি আপনার মেজাজ ঠিক করে না। এখন আপনি নিজের এনার্জির মালিক, নিজে উৎস হয়ে গেছো, আর এইটাই সবচেয়ে বড় পরিবর্তন। একটা কথা মনে রেখো, যে শক্তি তুমি কাউকে ভাবতে দিতে দাও, সেই শক্তি যদি নিজের উন্নতিতে দাও, তাহলে তোমার চেহারা বদলে যাবে, হাঁটার ধরন বদলে যাবে, আর একদিন সেই সবাই বলবে, এই তো সেই মানুষটা, কত বদলে গেছে। কখনো কখনো অন্যদের জবাব দেওয়ার দরকার হয় না, শুধু তোমার পরিবর্তনকে নিজেই কথা বলতে দাও। কারণ যখন কেউ নিজের মধ্যে বিনিয়োগ করে, তার প্রভাব পুরো দুনিয়ায় পৌঁছে যায়। মানুষ দেখে, অনুভব করে, আর সবচেয়ে বেশি সেই মানুষটা যাকে তুমি আগেই শক্তি দিয়েছিলে, সে ভেতর থেকে কেঁপে ওঠে। কারণ এখন সে মনে হয় তুমি তাকে হারাওনি, তুমি নিজেকে পেয়েছ। নিজের এনার্জি আমার নিজের মধ্যে ফিরিয়ে এনো, মানে নিজের সাথে আবার সম্পর্ক গড়ে তোলো। এখন আর কারো জন্য ক্লান্ত হওয়া নেই, কারো জন্য ভেঙে পড়া নেই। এখন সেই এনার্জি তোমাকে উপরে তুলবে, তোমার শরীরকে, তোমার স্বপ্নকে, তোমার আত্মবিশ্বাসকে। মনে রেখো, যে মানুষ নিজের এনার্জি নিজের মধ্যে ব্যবহার করতে শিখে গেছে, সে কারো অভাব থেকে নয়, নিজের উপস্থিতি দিয়ে দুনিয়া বদলে দেয়। পয়েন্ট 7, কমব্যাকের টাইমিং পারফেক্ট রাখো। জীবনের প্রতিটি দূরত্ব, প্রতিটি নীরবতা, প্রতিটি পরিবর্তনের একটা সময় আসে যখন অপরজন ফিরে এসে দরজায় কড়া নাড়ায়। সেই একই মানুষ হয়েছিল যে একসময় আপনার উপস্থিতিকে হালকাভাবে নিয়েছিল, যে আপনার অনুভূতিগুলো বুঝতে পারেনি, বা যারা ভেবেছিল এটা তো সবসময় থাকবে। এখন প্রশ্ন এই নয় যে সে ফিরে আসবে কিনা, প্রশ্ন এই যে যখন সে ফিরে আসবে তখন আপনি কেমন থাকবেন। এখনই সময় কমব্যাকের সময় ঠিক রাখার। এর মানে এই নয় যে আপনাকে কোনো খেলাধুলা করতে হবে, বরং মানে এই যে আপনি এখন নিজের মধ্যে এত শক্তিশালী হয়েছেন যে কাউকে প্রমাণ করার দরকার নেই। এখন যদি কেউ ফিরে আসে, তো তাকে দেখাতে হবে যে যে মানুষটাকে সে ছেড়ে গিয়েছিল সে আর আগের মতো নয়। একটু ভাবুন তো, যখন কেউ তোমাকে ছেড়ে গিয়েছিল, যখন তুমি ভেঙে পড়েছিলে, চিন্তায় ছিলে, প্রতিদিন নিজের সঙ্গে লড়ছিলে, কিন্তু তারপর তুমি নিজেকে তুলে নিয়েছিলে, তোমার যন্ত্রণাকে একটা দিশা দিয়েছিলে, আর তোমার জীবন আবার গড়ে তুলেছিলে। এখন যদি সেই মানুষটা ফিরে আসে, তোমাকে তোমার বদলে যাওয়া ভাষণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, যে এখন কারো দরকার নয়, কারো আকাঙ্ক্ষা হয়ে উঠেছে। যখন সে ফিরে আসবে, সে প্রথমেই তোমার মুখে সেই শান্তি দেখবে যা আগে ছিল না। সে তোমার কথায় সেই স্থিরতা দেখবে যা আগে অপ্রীতিকর উত্তেজনায় ভরা ছিল।
আর সে বুঝে যাবে তুমি আর আগের মতো নয়। আগে তুমি তাকে মানাতে, এখন তোমার উপস্থিতি নিজেই উত্তর। এখন এখানে একটা জিনিস বুঝতে খুব জরুরি, কখনো কখনো কামব্যাক মানেই শুধু একটা ক্লোজার, সেই মুহূর্ত যখন জীবন তোমাকে সুযোগ দেয় দেখানোর জন্য যে তুমি সেই যন্ত্রণার উপরে উঠে গেছো। যদি সেই মানুষটা সত্যি আফসোস করে এসে থাকে, তাহলে তোমার চোখে সে আর আগের মতো থাকবে না, বরং নতুন সম্মান অর্জন করতে হবে। তুমি এখন আর সেই মানুষ নও যে সব কিছুতে হ্যাঁ বলতো। এখন তুমি সেই মানুষ যিনি বলতে পারেন, হয়তো আমরা আর আগের মতো থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে মাফ করছি। মনে রেখো, কামব্যাক সবসময় টাইমিংয়ের উপর নির্ভর করে। যদি তুমি চিন্তাভাবনা না করে ট্রাস্ট করো, তাহলে সে হয়তো আগের পুরনো অভ্যাসগুলোই ফিরে আনবে। কিন্তু আপনি যদি আপনার দূরত্ব আর মর্যাদা বজায় রাখেন, তাহলে সে বুঝবে যে এখন এই সম্পর্ক আপনার সরতে চলবে, তার সরতে নয়। রিয়েল লাইফেও দেখুন, অনেকবার কেউ ফিরে এলে সে পুরনো ঢঙেই কথা বলার চেষ্টা করে, যেন কিছুই বদলায়নি। আর আপনাকে বুঝদারি দেখাতে হয় না, ঠান্ডা থাকা না হতাশ হওয়া, শুধু কাজটা আত্মবিশ্বাসী আর শান্ত রেখে চলুন। মানে আপনি কথা বলবেন, কিন্তু পুরনোর মতো নয়, কারণ আপনি যে ব্যথাটা সহ্য করেছেন তা কোনো সাধারণ হাসি দিয়ে মুছে ফেলা যায় না। এটা একটা যাত্রা, আর সেই যাত্রাই আপনাকে আজ এখানে নিয়ে এসেছে। যখন সে বলবে তুমি আগের মতো নেই, তখন শুধু হাসি দিয়ে বলবেন, হ্যাঁ, এখন আর আমি নিজেকে হারানোর ভুল করব না। শুধু এই একটা লাইনই তাকে ভিতর থেকে নাড়া দিয়ে যাবে, কারণ সে ভাবতে শুরু করবে যাকে সে হালকা ভেবেছিল সেটাই এখন সবচেয়ে বড় জবাব হয়ে গেছে। আর যদি সে সত্যি মন থেকে ক্ষমা চায়, যদি তার ফিরে আসায় সততা থাকে, তবুও তাড়াহুড়ো করো না। আগে ভালো করে লক্ষ্য করো, দেখো তার কথায় ধারাবাহিকতা আছে কিনা। সে কি আবার একই ভুল করবে, নাকি সত্যি বদলে গেছে? কারণ ক্ষমা করা সহজ, কিন্তু আবার বিশ্বাস করা বড় সিদ্ধান্ত। আর এখন তুমি সেই মানুষ নও যে আগে হৃদয় দিয়ে ভাবত, এখন তুমি মাথা আর অভিজ্ঞতায় বিশ্বাস করো। সে ভাবেন কখনো কখনো জেতা মানে হলো সে ফিরে এসেছে না, জেতা মানে এখন আপনি এমন একদম সম্পূর্ণ যে তার ফিরে আসা বা না আসা আপনার কোনো প্রভাব ফেলে না। কারণ আপনি এখন নিজের মধ্যে এতটাই পূর্ণ যে কারো থাকা বা না থাকা আপনার শান্তি নড়বড়ে করতে পারে না। মূল কথা হলো, কামব্যাক মানে আবার একসাথে হওয়া নয়, বরং এখন আমি বদলে গেছি এটা প্রমাণ করা। যদি সে ফিরে আসে, তাকে পুরনো মানুষটা দেখো না, তাকে সেই ভার্সানটা দেখো যে এখন শান্ত, শক্তিশালী আর নিজের ওপর পুরোপুরি ভরসা রাখে। কখনো কখনো জীবনে সবচেয়ে বড় জেতা কারোকে ফিরে পাওয়ায় নয়, বরং এটা দেখাতে হয় যে এখন আপনি তার দরকার নেই। আর যখন সে এটা বুঝবে, তখনই তার জন্য দুঃখের কারণ হবে। তো এখন কেউ যদি ফিরে আসে, দরজা খোলাই তো, তাকে অনুভব করাও যে এখন তুমি তার পছন্দ নও, তুমি তার আকাঙ্ক্ষা হয়ে গেছো। আর এটাই পারফেক্ট কামব্যাকের আসল সময়। কখনো কাউকে নিজের জগৎ বানিও না, কারণ যখন সে চলে যাবে তখন জগৎ নয়, শুধু মানুষটাই হারাবে। এখন সময় নিজের গল্প নিজের লেখার, যেখানে তুমি কারো চলে যাওয়াই নয়, নিজের ফিরে আসায় পুরো গল্প বদলে দাও। মনে রেখো, যিনি একসময় তোমাকে উপেক্ষা করেছিল, এখন সেই একই মানুষ তোমার নীরবতায় উত্তর খুঁজবে। এখন সেই একই মানুষ ভাববে কোথায় গেল সে, যে সব সময় পাশে থাকত। আর এখান থেকেই তোমার আসল জয় শুরু হয়। তাই শুধু এটুকুই ভুলবে না, এখন যেই ফিরে এসেছে তাকে তার নতুন ভার্সানের সাথে মেলাতে হবে। যে শিখে গেছে কখনো কখনো সবচেয়ে বড় শক্তি দূরত্বে থাকে, আর সবচেয়ে বড় সম্মান নিজের চোখে। যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে লেগে থাকে, যদি এই কথাগুলোর মধ্যে কোথাও তুমি নিজেকে বুঝতে পেরে থাকো, তাহলে এই মুহূর্তটাকে শুধু শুনে চলে যেও না, নিচে কমেন্ট করে লেখো, আমি আর নিজেকে হারাবো না। কারণ এই বাক্যই তোমার নতুন শুরু হবে। ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল স্টোইক পুরুষ সাবস্ক্রাইব করো, যাতে এই যাত্রা, এই চিন্তা, এই শক্তি পৌঁছে যাক সেই সব মানুষের কাছে যারা নিজেদের মূল্য মনে করিয়ে দিতে চায়। এখন চুপ থাকা তোমার শক্তি, এখন সম্মান তোমার পরিচয়, আর এখন তোমার গল্প শুধুই তোমার। আজ আমি তোমাকে বলবো কিভাবে তুমি এত বদলে যাবে যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে নিজেই কথা বলার জন্য আগ্রহী হবে। এখন সময় এসেছে নিজেকে ফিরে পাওয়ার, না অভিযোগ, না অপেক্ষা, শুধু পরিবর্তন। কারণ যখন মানুষ চুপচাপ নিজের দিকে মনোযোগ দেয়, তখন তার উপস্থিতির চেয়ে তার অনুপস্থিতি বেশি কথা বলে। যে সামনে ছিল আর কখনো তোমার মূল্যায়ন করেনি, এখন সে সর্বত্র তোমার ছায়া খুঁজে ফিরবে। প্রতিটি হাসিতে, প্রতিটি নীরবতায় সে তোমাকে মনে করবে। তো চলো আজকের ভিডিও শুরু করি, আর জেনে নিই সেই 7টি পরিবর্তন যা তোমাকে এতটা শক্তিশালী করে তুলবে যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন আলাপ করার জন্য নিজেই সুযোগ খুঁজে নেবে। একটা কথা কখনো লক্ষ্য করেছো কি, যখন কেউ বারবার দেখা যায়, প্রতিদিন কথা বলে, সবসময় পাশে থাকে, তখন তার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে। আগে তার একটা কণ্ঠস্বরও বিশেষ লাগত, এখন সেই একই কণ্ঠস্বর সাধারণ হয়ে যায়। কেন? কারণ মানুষের প্রকৃতি এমন যে যা জিনিস সবসময় মেলে
তার মূল্য বোঝা যায় না। আর ঠিক এই জায়গায় তোমাকে অদৃশ্য হওয়া শিখতে হয়। এখন মনোযোগ দিয়ে শোনো, যখন কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বা কথায় ঠান্ডা ভাব এসেছে, তখন বেশিরভাগ মানুষ আরও কাছে যাওয়ার চেষ্টা করে। ওই ভাবছেন একটু আর বুঝিয়ে দিই, একটু আধ দেখিয়ে দিই, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে উল্টো, যত বেশি চেষ্টা করেন তত বেশি সামনেওয়ালা দূরে সরে যায়। কারণ তার চোখে আপনার উপস্থিতি আর দরকার নেই, এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর যখন কেউ আপনার উপস্থিতিকে অভ্যাস মনে করতে শুরু করে, তখনই আপনার একটু কম উপস্থিত থাকা উচিত। এখানে কম থাকা মানে পুরোপুরি অদৃশ্য হওয়া নয়, বরং নিজের পাওয়া যাওয়ার সুযোগ কমানো। মানে সব মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া দরকার নেই, সব ফোন রিসিভ করতে হবে না, আর ছোটোখাটো ব্যাপারে প্রত্যেকবার রিয়্যাক্ট করাও জরুরি না। একটু থেমে যান, একটু থামো তো। ধীরে ধীরে তোমার উপস্থিতি একটু কমাও, যেন সামনেওয়ালা প্রথমবার সে নীরবতায় তোমার অভাব বুঝতে পারে। একটু ভাবো তো, যখন প্রতিদিন সকালে কেউ গুড মর্নিং বলতো, হঠাৎ চুপ হয়ে যায়। যখন প্রতিদিন তোমার পাঠানো মেসেজ একদিন আসে না। যখন যিনি সবসময় শুনতো, তিনি হঠাৎ উত্তর দেওয়া বন্ধ করে দেয়। তখন ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা হয়, তাই না? সেই অস্থিরতায় আসলে মিসিং এফেক্ট। ঠিক এই মুহূর্তটায় যখন সামনেওয়ালা ভাবতে শুরু করে, কি হলো, এখন কেন কথা বলছে না, হয়তো সত্যি আমার থেকে দূরে চলে গেল, এখান থেকেই খেলা পাল্টানো শুরু হয়। কারণ এখন কৌতূহল জাগে, ভুল তো হয়েই যায়। এখন সে আপনার কথা ভাবতে শুরু করে, ঠিক সেই জায়গা থেকে যেখানে আগে আপনি ভাবতেন। এটাই সেই মুহূর্ত যখন উপস্থিতির জায়গায় নীরবতা প্রভাব ফেলা শুরু করে। তবে মনে রাখবেন, এই নীরবতাকে অহংকারের সঙ্গে মেলাবেন না। এটা বদলা নয়, এটা আত্মসম্মানের ইঙ্গিত। আপনি কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, নিজের যত্ন নেওয়ার জন্য পিছিয়ে যাচ্ছেন। কারণ যে সবসময় চেষ্টা করে, সে নিজেকেই ক্লান্ত করে ফেলে। আজ যে একটু থামতে জানে, সে তার মূল্য দেখায়। এখন কথা হচ্ছে এটা কীভাবে করবেন। প্রথমত আপনার রেসপন্স টাইম বাড়িয়ে দিন। যদি আপনি আগে 5 মিনিটে রিপ্লাই করতেন, এখন 2-3 ঘন্টা অপেক্ষা করুন। এটা দেখায় যে আপনার নিজের একটা লাইফ আছে, নিজের প্রায়োরিটি আছে। আপনি শুধু কারোর জন্য অপেক্ষা করে বসে থাকেন না। আরেকটা কথা, সব কিছুতে রিয়্যাক্ট করবেন না, সিলেক্টিভ হন। কিছু মেসেজ সিন ছেড়ে দিন, কিছু পরে রিপ্লাই করুন। যা সত্যি জরুরি, শুধু সেটার উপর মন দিন। সব কিছু তাৎক্ষণিক জবাব দেওয়া দরকার নেই। তৃতীয় কথা, নিজের লাইফে আসলে ব্যস্ত হয়ে পড়ুন। এটা শুধু দেখানোর জন্য হওয়া উচিত নয়। সত্যিই নিজের কাজ, নিজের গোল, নিজের গ্রোথে সময় দিন।